বাঁকা হওয়ার পেছনের কারণটি কি? যখন একটি শিশু সন্তান ডেলিভারির সময়ে যদি কোনো কারণে ট্রমা হয় সেক্ষেত্রে পার্টিশনটা বেঁকে যেতে পারে। এটার সমাধান হিসেবে কিন্তু আমরা চিকিৎসা হিসেবে সেপ্টোপ্লাস্টি এবং টাবিলোপ্লাস্টি করে থাকি, অর্থাৎ এই বাঁকা হাড়টাকে আমরা সোজা করছি একটি এন্ডোস্কোপ মেশিন দিয়ে। একটু ধুলোবালি হলে আমার হাঁচি কাশি শুরু হয়, একটু সমাধান কি? আপনার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে কোল্ড এবং ডাস্ট থেকে আপনি নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন। দর্শক, বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গিয়েছে, যার জন্য খুব জটিল সমস্যারও সহজ সমাধান পাওয়া যায়। তবে প্রশ্ন হলো, সমাধান পাবার পর একজন রোগী আগের মতো আবার জীবনযাপন করতে পারেন কিনা। অত্যন্ত মেধাবী একজন তরুণী মিতু দীর্ঘদিন ধরে নাকের হাড় বাঁকার সমস্যায় ভুগছিলেন। সমস্যাগুলো যখন প্রকট হয়ে যায় তখন এই নাকের হাড় বাঁকার আধুনিক চিকিৎসা গ্রহণ করেছিলেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। তবে জনমনে যেই প্রশ্নটা আসে তা হলো, এই নাকের হাড় বাঁকা অপারেশনের পরে হাড় কি আবার বেঁকে যেতে পারে কিনা, যদি বেঁকেও যায় কেন যায়। প্রতিটি প্রশ্নের উত্তরই আজ দিব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আজ আমরা নাকের হাড় বাঁকার সমস্যা এবং চিকিৎসার পরে এই সমস্যা আবার হতে পারে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ডক্টর মারজান, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক সময় বলতে শুনি যে ও আমাকে জাদু করে ফেলেছে, কি যেন জাদু করছে আমার উপর, এরকম কথা আমরা বলি না? আজকে আমাদের সাথে যিনি বিশেষ অতিথি হিসেবে আছেন তিনি কিন্তু খুব সহজে জাদু করে ফেলতে পারেন। তার পরিচয় এখন দিব না, আগে একটু দেখি তিনি আমাদেরকে কিভাবে জাদু করতে পারেন। এটা সিম্পল একটা প্যাড। আপনি এখান থেকে যে কোনো একটি কাগজ আপনার ইচ্ছে মতো বার করে নিতে পারেন। বার করে আমাকে দিন। একটি পাতা দিব, যে কোনো একটি পাতা দিয়ে দিলাম আপনাকে একটা Okay. পাতা। এবার রাখুন, এটা এখানে রাখবো? আপনার কাছে রাখুন বা এখানে রাখুন। আচ্ছা, আমার কাছেই আচ্ছা, থাকুক। এটা খুব সহজে ছেড়ে ফেলা যায়, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে এটা দিলাম। আচ্ছা, দিলেন। এবার আমার মতো করে আপনি ভাবে ছিঁড়ে ফেলুন। আচ্ছা, কি ব্যাপার? নখ টাচ হবে না, 2 আঙ্গুল দিয়ে। ছিঁড়তে পারছি না কেন? কিন্তু আমি তো পারছি না। এটাই হচ্ছে ম্যাজিক। আমাদেরকে যিনি জাদু দেখিয়েছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের নন্দিত জাদুকর শাহিন শাহ। শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জাদু দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করবার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকেই যে এমন একটা সুন্দর পরিবেশ এবং অনুষ্ঠানে একজন শিল্পীকে, আমি একজন শিল্পী হিসেবে বলবো, অবশ্যই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকের যে বিষয় আমি বলছিলাম নাকের হাড় বাঁকা। নাকের হাড় বাঁকা স্যার হলে আমরা সাধারণত আপনারা অপারেশন সাজেস্ট করে থাকেন। কেউ কেউ সুস্থ হন, কেউ কেউ আবার বলেন যে আবার বাঁকা হয়ে যাচ্ছে। তো এগুলো বিষয়ে যাওয়ার আগে জানতে চাই, নাকের হাড় বাঁকা বিষয়টা কি আসলে? নাকের হাড় বাঁকা তার মানে নিশ্চয়ই নাকের মধ্যে হাড় আছে। তো নাকের ভিতরে হাড়টা কিন্তু আমরা সহজে বাইরে থেকে বুঝতে পারি না, এটা ভেতরের জিনিস যেহেতু, যে কারণে আমি একটি ছবির মাধ্যমে শাহিন ভাই একটু দেখানোর চেষ্টা করছি। শাহিন ভাই, এই যে এখানে খেয়াল করছেন, এটা কোনো জাদু নয়, এটা একটি বাস্তব চিত্র, একটি নাকের একটি কাট সেকশন। তো এই যে আমরা নাকের ছিদ্র দেখতে পাচ্ছি, তো এভাবে কিন্তু এই ছিদ্র দিয়ে, এই পথ দিয়ে বাতাস ঢুকবে। তো একটি পার্টিশন মাঝখানে রয়েছে যেটা আমাদের নাকের ছিদ্রটাকে আলাদা করেছে দুটো, অর্থাৎ ডান ছিদ্র বাম ছিদ্র, মাঝখানে এই পার্টিশন। তো এই পার্টিশনটা কি আপনার কাছে মনে হচ্ছে সোজা? না, এটা তো বাঁকা আছে। ডেফিনেটলি এই যে নাকের পার্টিশন দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটি হচ্ছে হাড় আর একটা হচ্ছে তরুণাস্থি, হ্যাঁ, যেটাকে আমরা বলছি কার্টিলেজ। কার্টিলেজ অ্যান্ড হচ্ছে বোনস। তো কার্টিলেজ বা তরুণাস্থিটা সম্মুখ ভাগে থাকে এবং হাড়গুলো থাকে পেছনের দিকে, যে কারণে এই পুরো জিনিসটির নাম হচ্ছে সেপ্টাম বলছি আমরা, অর্থাৎ নাকের পার্টিশনের মেডিকেল টার্ম হচ্ছে সেপ্টাম। এই সেপ্টামটা কখনো কখনো বাম দিকে বেঁকে যেতে পারে, কখনো কখনো ডান দিকে বেঁকে যেতে পারে। যে আমরা দুই দিকে বাঁকা খেয়াল করছি, এদিকেও বাঁকা খেয়াল করছি, এদিকেও বাঁকা খেয়াল করছি, এই যে কারণে এখানে কিন্তু দুই সাইড দিয়ে আসলে রাস্তাটা সরু হয়ে গেল, যে কারণে কিন্তু আলটিমেটলি এই যে রোগীটি তার কিন্তু শ্বাস গ্রহণ করতে কষ্ট হবে। আমি একটু জানতে চাই বাঁকা হওয়ার পেছনের কারণটি কি?
কেন হচ্ছে? এক্স্যাক্টলি সেইটাই কিন্তু আমরা জানাতে চাই এবং এটা সমাধান নিয়ে। কেন তো হবে বাঁকা আসলে অনেকগুলো কারণেই হতে পারে। তার মধ্যে বলা হয় প্রধান কারণটা হচ্ছে বার্থ, অর্থাৎ বার্থ ট্রমা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রলং লেবার, অর্থাৎ যখন একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার মায়ের আর কি যে অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে, তার ডেলিভারিটা ডিলে হচ্ছে। এই যে ডেলিভারির সময় যদি কোনো কারণে ট্রমা হয় সেক্ষেত্রে পার্টিশনটা বেঁকে যেতে পারে, এটি একটি কারণ। নাম্বার 2 হচ্ছে যে আফটার ডেলিভারি যদি কোনো কারণে কোনো পেশেন্ট কোনো ট্রমার শিকার হয়ে থাকে বা আঘাত, সেটা কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি সড়ক দুর্ঘটনার শিকার হলেন, আপনার নাকে আপনি প্রচণ্ড আঘাত পেলেন, তখন আপনার পার্টিশনটা বেঁকে যেতে পারে। এটিকে বলছি আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট বা ট্রমা। অনেক সময় আমরা দেখি যে সংঘর্ষে কেউ জড়িয়ে পড়েছে, তার ঘুষি দিতে একদম নাক বরাবর হ্যাঁ একদম দিল, এরকম কিন্তু আমরা প্রায় পাই। সেক্ষেত্রে কিন্তু নাকের হাড়টা বেঁকে যেতে পারে। তো এটাই মূলত কারণ। আর আরেকটা হচ্ছে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, এটা জেনেটিক্যাল কজ, যেখানে আসলে কারো কোনো হাত নেই। এই হচ্ছে মোটা দাগে নাকের হাড় বাঁকার কারণ। এবার একটু প্রশ্ন করি, এই বাঁকা হাড়টা আপনি অপারেশনের মাধ্যমে যখন এটাকে সোজা করে ফেলেন, এটা কি পরবর্তীতে আর বাঁকা হওয়ার সুযোগ আছে নাকি এটা ওইভাবেই থাকবে? সেকেন্ড কোশ্চেন, যেটা আমি আমার ফ্যামিলিতে, আমি আমার ওয়াইফের কথাই বলছি, তার এভাবে নাক চমৎকার, তার একটা নাক কিন্তু বাঁকা হয়ে গিয়েছিল। পরে আমরা অপারেশন করি, ওটাকে সোজা করলাম। এখন যে উপসর্গটা আমরা দেখতে পাই, আমি ফিল করি রাতে ঘুমের মধ্যে তার শব্দ হয়, স্নোরিং হচ্ছে। হ্যাঁ। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই যে নাকের হাড় বাঁকা, এটার চিকিৎসা করলে আবার হতে পারে কিনা, এবং তিনি কিন্তু তার পরিবারের একজন সম্মানিত সদস্যের সাথে রিলেট করলেন যে অপারেশন করার পর হঠাৎ নাক ডাকা শুরু হয়েছে, এটার কারণ কি? ওকে ফাইন, আমি প্রথমত আসি যে এই যে নাকের হাড় বাঁকা থাকলে কি কি সমস্যা হয়। প্রথমত সমস্যা হচ্ছে তার নাক দিয়ে বাতাস গ্রহণ করতে খুব কষ্ট হবে। যদি বারবার তার বাতাস গ্রহণ করতে সমস্যা হয়, তার শরীরের ভিতরে কিন্তু নানাবিধ উপসর্গ দেখা দিবে। অর্থাৎ আমরা যে শান্তির বাতাস বা অক্সিজেন গ্রহণ করছি, এবং অক্সিজেন নিয়েই কিন্তু আমাদের পুরো প্রাণ শক্তি, অক্সিজেন হচ্ছে আমাদের প্রাণ শক্তি, আমাদের প্রত্যেকটা কোষে কোষে সেটা পৌঁছে কোষকে সজীব রাখছে, আমাদেরকে সতেজ রাখছে, আমাদেরকে প্রফুল্ল রাখছে। তো কারো যদি এই ডিএনএসের সমস্যা থাকে, তার কিন্তু এই সতেজতা থাকবে না শরীরের মধ্যে, একটি অস্বস্তি বোধ হবে। এবং যে সাইনাসগুলো আছে, আমি ছবিতে দেখিয়েছি, এবং এই ঠিক নাকের সাইড দিয়ে কতগুলো সাইনাস আছে, সেই সাইনাসগুলোর মধ্যে ড্রেনেজটা আস্তে আস্তে ব্লক হয়ে যাবে এবং সেখান থেকে সাইনোসাইটিস তৈরি হবে, এবং এর ফলে ওই রোগীর নাক বন্ধের পাশাপাশি তার মাথা ব্যথা, মাথা ভার হবে, মাথা ঝিম ধরে থাকবে। অনেকে আমাদের কাছে বলে, স্যার সিজদা দিতে গেলে মনে হয় যে মাথাটা নুয়ে পড়ছে, ঝরে পড়ছে, বা অনেক ওজন মনে হয় যে 10 কেজি ওজন মাথার মধ্যে। রাত্রেবেলা ঠিক মতন ঘুম হবে না, কারণ নাক যদি বন্ধ থাকে মাউথ ব্রিদিং হবে, মুখটা শুকিয়ে যাবে, এবং ওই রোগীর তার ঠিক মতন যখন ঘুম হবে না, তখন তার কিন্তু পরের দিন সকালবেলা অনেক ক্লান্তি বোধ হবে, বারবার হাঁচি কাশিতে আক্রান্ত হবে। ঠিক আছে, হাঁচি দিলে সেখান থেকে সর্দি ঝরবে, এবং এটা যখন এমন একটি পর্যায়ে চলে যায় যে নাকের ড্রপ, স্প্রে, অ্যান্টিস্টামিন বছর পর বছর খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, তখন কিন্তু শেষমেশ আমাদের কাছে আসে শাহিন ভাই। আমাদের কাছে আসার পর আমরা তার উপসর্গগুলো শুনে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এবং এখন কিন্তু আমরা অ্যাডভান্স টেকনোলজি হিসেবে একটা সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড পিএনএসটাকে সাজেস্ট করে থাকি। তখন কিন্তু এরকম কাট সেকশনে সব দেখতে পারি, এবং আমি আমার রোগীদেরকে স্পেশালি প্রত্যেকটা জিনিস দেখে দেখে বুঝিয়ে বলে দিই যে এই হচ্ছে আপনার সমস্যা, এটা হচ্ছে সমাধান। এটা সমাধান হিসেবে কিন্তু আমরা চিকিৎসা হিসেবে সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি করে থাকি। অর্থাৎ এই বাঁকা হাড়টাকে আমরা সোজা করছি একটি এন্ডোস্কোপ মেশিন দিয়ে, এবং এই এন্ডোস্কোপ মেশিনটি এত সুন্দর একটি মেশিন, যেটি করার মাধ্যমে আমরা ক্যামেরার মাধ্যমে মনিটরে সব কিছু দেখতে পারি। একটা সময় ছিল আমরা ম্যানুয়ালি সার্জারি করতাম, লাইট সোর্স অর্থাৎ হেডলাইট জ্বালিয়ে তার নাকের ভেতরে দেখে অপারেশনটা করতাম ম্যানুয়ালি, যার ফলে হেডলাইটের সোর্সটা একদম ভেতরে পর্যন্ত অনেক ক্ষেত্রে রিচ করা সম্ভব হতো না, যার ফলে কখনো কখনো 100% কারেকশন করা সম্ভব হতো না। বাট নাও ডেজ উই আর ইউজিং এন্ডোস্কোপ অ্যান্ড উই আর ইউজিং দ্য ক্যামেরা সিস্টেম অ্যান্ড দ্য মনিটর সিস্টেম, যার ফলে আমরা মনিটরে দেখে দেখে যখন এই কারেকশনটা করছি, সেক্ষেত্রে আমরা শতভাগ নাকের পার্টিশনটাকে সোজা করতে পারছি। তো পার্টিশন সোজার পাশাপাশি যে টার্মিনেটের কথা আমি বললাম, সেটাকেও কিন্তু আমাদের একটু রিডাক্ট করার প্রয়োজন হয়ে থাকে, কারণ আমি মাঝখানের রাস্তাটা ঠিক করলাম, কিন্তু সাইডের যে জায়গাগুলো ব্লক হয়ে থাকলো, সেক্ষেত্রে কিন্তু আমার আউটকাম ঠিক মতন আসবে না, যে কারণে
ডক্টর মারজান খেয়াল করবে আমরা কিন্তু এই ধরনের রোগীদেরকে সাজেস্ট করে থাকি এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি টার্বিনোপ্লাস্টি, তাই না? এই টার্বিনোপ্লাস্টি কথাটা কিন্তু আমরা এখন এটার সাথে যোগ করে দিই, অর্থাৎ সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি যদি আমরা কমপ্লিটলি সাকসেসফুলি করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই রোগ ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। আপনার যে প্রশ্নটি ছিল যে এই যে পার্টিশনটা সোজা করেছে তারপরও কেন সিমটম, এখন কি সে ঠিক মতন শ্বাস গ্রহণ করতে পারে? আমার মনে হয় না যে পুরোটা পারে। আচ্ছা, তার মানে আপনি আলোচনার থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদেরকে কিন্তু কারেকশন দুটো করতে হবে, একটা হচ্ছে সেপ্টাম আর একটা হচ্ছে টার্বিনেট, এবং সেই কারেকশনটা আদৌ আপনার স্ত্রীর ক্ষেত্রে বলছিলেন যে সে এন্ডোস্কোপ মেথডে করা হয়েছে কিনা উই ডোন্ট নো, তো রাইট, তখন এটা ছিল না, এটা ছিল না। এইটাই কিন্তু আমরা আজকে মূল উপজীব্য বিষয়, যে আমাদের রোগীদের একটি হতাশা রয়েছে যে এই অপারেশন করে তো লাভ নাই, আবার হলো, হয়তো বা সামান্য একটু কারেকশন করেছে, একটু লাভ হয়েছে, কিন্তু টার্মিনেটগুলোকে হয়তো বা ঠিক মতন করা হয় না, অথবা সেটি আবার আলটিমেটলি তার যে কষ্ট সেটাকে পারসিস্টেন্ট হয়ে গিয়েছে, যার ফলে তাদের স্যাটিসফ্যাকশনটা আসছে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে সেপ্টাম সোজা করলাম সেটা আবার বেঁকে যেতে পারে কিনা। যদি সে আবার নতুন করে কোনো আঘাতের শিকার না হয় সেক্ষেত্রে অটোমেটিক্যালি আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, আবার বাঁকা হবে না। যদি কেউ কোনো কারণে পাকাটাকে 100% কারেক্ট করতে না পারে, হ্যাঁ, তখনই আসলে ওটাকেই রিকার বলে, ওটা কিন্তু রিকার না, তার শুরুটাই খারাপ ছিল এবং কারেকশানটা ঠিক মতন হয়নি। এরপর যদি কেউ আবার স্ক্যানিং করে দেখে যে বাঁকা, আলটিমেটলি সেটা বাঁকা ঠিক করাই ঠিক মতন হয়নি, এটাই হচ্ছে কারণ। অর্থাৎ যদি আমরা একবার কারেকশন করি খুব সুন্দরভাবে, সেটা উইদাউট ট্রমা ছাড়া নতুন করে বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, সেটাই প্রশ্ন যে সেকেন্ড টাইম এটা কি আবার করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আর একবার অবশ্যই করা যায়, যেটাকে আমরা বলছি রিভিশন সেপ্টোপ্লাস্টি। তবে এখানে একটি কথা আছে, সেকেন্ড সার্জারিটা করার ক্ষেত্রে খুব এক্সপার্টাইজেশন লাগবে, কারণ ফার্স্ট সার্জারিতে আমি একটু আগে বলেছিলাম আপনাকে যে আমাদের নাকের পার্টিশনের দুটি ভাগ থাকে, সম্মুখভাবে থাকে তরুণাস্থি আর পেছনের ভাগে থাকে অস্থি বা বোনস। এখন যেটি হয়, সামনের অংশটুকু রিমুভ করা কিন্তু খুব সহজ। এখন যার এক্সপার্টাইজেশন নেই, দক্ষতাটার লেভেলটা আপ টু দ্য মার্ক নয়, সে কিন্তু পেছনের জায়গাটা কারেক্ট করতে পারবে না ঠিক মতন। এরপর যখন তার সমস্যা যাবে না, সে তখন বলবে ওটা আমার আবার হয়েছে, আবার আসলে হয়নি, তার ওটা ছিলই, মানে থেকেই গেছে। বিষয়টা হচ্ছে এটা। আমি কি পুরো ঘটনাটা বোঝাতে পেরেছি? স্যার খুবই সুন্দর করে বুঝিয়েছেন, মানে এর থেকে সহজ আর সুন্দরভাবে আমার মনে হয় না বোঝানো সম্ভব। কি বলেন শাহিন কিন্তু ভাই? একটা প্রবাদ আছে, এটা এখন আপনারা খণ্ডাবেন, সেটা হচ্ছে যে নাক, কান, গলা, হ্যাঁ, যতই অপারেশন হোক না কেন, এটা নাকি কখনোই কোনো দিনই পরিপূর্ণতা পায় না বা সুস্থতা পায় না। ফার্স্ট অফ অল আই উড লাইক টু শেয়ার মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি যখন মেডিকেল কলেজ স্টুডেন্ট, তখন আমি নিজেই কিন্তু এই নাকের হাড় বাঁকা সমস্যায় ভুগছিলাম। বিশ্বাস করুন, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যেত। হ্যাঁ, আমি ক্লাসরুমে বসে হাঁচি দিতাম, সর্দি পড়তো, পকেটের টিস্যু পেপার, রুমাল এগুলো ভিজে যেত। খুব একটা এমব্রাসিং সিচুয়েশন আমাকে ফেস করতে হতো। তো পরে আমি আমার একজন স্যারকে দেখালাম, তো তিনি আমাকে দেখে প্রথম আমাকে বলেন তোমার তো ডিএনএস। আমি তখন প্রথম ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সম্পর্কে জানি, বিকজ দ্যাট টাইম আই ওয়াজ সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমরা আসলে মূলত রোগ ব্যাধি সম্পর্কে জানা শুরু করি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, আর বেসিক হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তো আমি ডিএনএস কী জিনিস তখন আমি জানলাম, ডিএনএস মানে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। তো আমাকে স্যাররা কিছু নাকের ড্রপ স্প্রে দিল, একটু দিলে পরে নাকটা খুলে যায়, একটু আরাম লাগে, কিন্তু ঘন্টা খানেক পর বা 2 ঘন্টা পর আবার যা তাই, মাথা ভার হয়ে থাকে। তো এরপর আমি যখন স্যারদেরকে বললাম স্যার আমার তো সমস্যার সমাধান হচ্ছে না, তিনি তখন আমাকে সাজেস্ট করেন অপারেশন করানোর। তো এরকম ভ্রান্ত ধারণা আমারও ছিল যে এই অপারেশন করলে মনে হয় না ভালো রেজাল্ট আসবে, কিন্তু যখন টিকতে না পেরে আমি অপারেশনের সিদ্ধান্ত নেই এবং সেকেন্ড ইয়ারেই কিন্তু আমার সেপ্টোপ্লাস্টি সার্জারিটি সম্পন্ন হয়। বিলিভ মি, আফটার সার্জারি ফ্রম সেকেন্ড ইয়ার, সেই কত সালের কথা, হ্যাঁ, আমি তখন থেকে এ পর্যন্ত 100% ভালো আছি। এবং ভালো থাকার পর আমার এই সাবজেক্টের উপরে একটি ফ্যাসিনেশন চলে আসে যে আমিও ভবিষ্যতে ডাক্তার হওয়ার পর ইএনটি স্পেশালিস্ট হব। কতটা আমি ভালো আছি যে যেটা আমি এনজয় করার পর নিজেই একজন ইএনটি স্পেশালিস্ট হওয়ার প্ল্যান করি সেই স্টুডেন্ট অবস্থায়। এবং আপনাদের দোয়াতে এবং আশীর্বাদে আমি ইএনটি স্পেশালিস্ট হওয়ার পর আমি কি বলবো, অসংখ্য মানুষের সার্জারি করেছি যারা
এখন শতভাগ ভালো আছেন। ইভেন আমার ডক্টর এবং অ্যাঙ্কার ডক্টর মারজান, সেও কিন্তু গলার একটি সার্জারি সম্পন্ন হয়েছে। ডক্টর মারজান, তোমার জি, গলার স্যার। কি অপারেশন হয়েছিল? টনসিলে অপারেশন হয়েছিল এবং আমি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছি। আচ্ছা, এবং আজকে যে ডকুমেন্টারিটা ডক্টর মারজান দেখাবে, আমার একটা পেশেন্ট, তার নাম হচ্ছে মিতু, নারায়ণগঞ্জের মেয়ে। তো ওর কিন্তু টনসিলের সমস্যা এবং নাকের যে হাড়বাঁকার সমস্যা দুটোই ছিল। আমি ব্যাক টু ব্যাক দুটি সার্জারি সম্পন্ন করেছি। আমার মনে হয় ডক্টর মারজান, আমরা ডকুমেন্টারি দেখালে যুক্তির খণ্ডনটা এখনই হয়ে যাবে। নিশ্চয়ই, আমার মনে হয় শাহিন ভাই এখনই বুঝতে পারবেন আসলে রোগীরা কেমন থাকেন। তুমি একটু বলো যে বর্তমানে কি অবস্থা তোমার? তো প্রথম দিকে নাকের সমস্যা ছিল, তারপরে হয়ে গেল গলার সমস্যা। তো নাকের যে প্রবলেমটার জন্য তো আমরা তোমার অপারেশন করেছিলাম। নাকের কি এখন আর কোনো সমস্যা আছে? না স্যার, নাকে কোনো সমস্যা হয় না। নাকে আগে কি কি সমস্যা থাকতো? স্যার, নাক বন্ধ হয়ে থাকতো, তারপর মাথা ব্যথা করতো, হ্যাঁ। শ্বাস নিতে পারতাম না। আচ্ছা, পরে স্যার নাক একদম বন্ধ হয়ে থাকতো, নাক দিয়ে স্যার মানে ময়লাও আসতো না, খেতেও পারতাম না। কিন্তু স্যার মানে অনেকটাই সমস্যা ছিল নাকের নিয়ে। এখন আর কোনো সমস্যাই হয় না নাকের। নাকের হাড়বাঁক এবং মাংস খোলা থাকলে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ নাক বন্ধ থাকে, নাক দিয়ে দম নিতে কষ্ট হয়, অনেক সময় হাঁচি হয়, কাশি হয়, মাথা ব্যথা হয়, মাথা ভার হয়ে যায়। হ্যাঁ, এতে করে আসলে পড়ালেখায় ভীষণ বিঘ্ন ঘটে, তাই না বিতু? এই জন্য তো তোমার মনে হয় পড়ালেখায় অনেক সমস্যা হতো, রাইট? হুম। তো সেই প্রবলেমটাকে আমরা সলভ করেছি ছোট্ট একটি অপারেশন করার মাধ্যমে। আর অপারেশনটি ছিল সেপ্টোপ্লাস্টি উইথ টার্বিনোপ্লাস্টি। এই অপারেশনটি করার পর মৃত্যু নাকের দিক দিয়ে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তারপর সে পড়ালেখায় মনোযোগ দেয় এবং তারপর কিছুদিন পর সে আবার বলে, স্যার আমার তো গলার সমস্যা। গলায় তোমার কি সমস্যা হতো মৃত্যু? স্যার গলা ব্যথা করতো। হ্যাঁ। তারপর স্যার ডান পাশ দেওয়া কোনো খাবারই খাইতে পারতাম না। আচ্ছা আচ্ছা তারপর স্যার মাথা ব্যথা করতো, ঠান্ডা পানি দিয়ে স্যার ধরতেই পারতাম না। আচ্ছা। স্যার এই গরমের মধ্যে স্যার আমি গরম পানি দিয়ে গোসল করছি। তাই? হ্যাঁ। আমি দেখলাম যে তার গলার মধ্যে টনসিলের প্রবলেম হয়ে গেছে, অর্থাৎ যে কন্ডিশনটির নাম আমরা বলছি ক্রনিক টনসিলাইটিস। আমি যদিও তাকে প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করেছিলাম ঠিক করার জন্য, কিন্তু সে কিছুদিন পর পরে আমাকে ফোন করে বলে, স্যার ওষুধ খেলে একটু ভালো থাকি, আবার যা তাই। এরপর আমি বললাম যে মিতু, তাহলে তো তোমার অপারেশন আরও একটা করতে হয়। মৃত্যু ভয় পেয়ে যায়, বলো যে বারবার অপারেশন। আমি বললাম যে কিছু করার নেই, যেহেতু ক্রনিক টনসিলাইটিস মেডিকেল ম্যানেজমেন্টে আসলে এটি ঠিক হচ্ছে না, অতএব পার্মানেন্ট সলিউশন হিসেবে তোমার টনসিলেক্টমি সার্জারিটি করা হবে। তো ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম যে তার গলার সার্জারিটাও করে দিই। গলায় মূলত আমরা করেছিলাম আর টনসিলেক্টমি সার্জারি, এটা সম্প্রতি করেছি। তো এই মুহূর্তে আমি একটু দেখি তার গলার মধ্যে কি অবস্থা। তুমি তো একটু হা করো। আমরা মূলত ক্রনিক টনসিলাইটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টনসিলেক্টমি নামক সার্জারিটি করে থাকি। আলটিমেটলি যেটি হয় যে টনসিলের যে ইনফেকশন সেটি স্থায়ীভাবে দূর হয়ে যায়। ওয়াও, পুরো জায়গাটি ভালো আছে। যারা নাক কান গলার বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওগুলো দেখে আশা করছি সচেতন হতে পারবেন, কারণ এই সচেতনতাই পারে আমাদেরকে মুক্তি দিতে। তো আমরা কিন্তু মুক্তির পথ দেখাতে চাই এবং সেই পথ খুলে দিতে চাই। ম্যাজিশিয়ান, আমার মনে হয় যে আজকে হয়তোবা আপনার এই যে একটি বদ্ধ ধারণা সেটা থেকে আপনি বের হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তো এই গল্পের মধ্যে ডুবে গেছি এবং আপনার মতন একজন ম্যাজিশিয়ান পাশে থাকলে সবকিছুকে ম্যাজিক ম্যাজিক মনে হচ্ছে। আমাদেরকে আরো একটি ম্যাজিক দেখাবেন? অবশ্যই, একটা ম্যাজিক দেখে শাহিন ভাই আমাদের মন ভরেনি, শুধু আমাদেরকে এখান থেকে গায়েব করে দিয়েন না, এছাড়া যে কোনো ম্যাজিক আমরা দেখতে পারবো। এইখানে আমার কিন্তু ছোটবেলায় স্বপ্ন ছিল ম্যাজিশিয়ান হওয়ার। এখানে সেটা কয়টা আমার স্টিক পক্ষে আছে? সম্ভব হলো না। এখানে তিনটা। আমি আরো একটা দিচ্ছি। ওয়াও, মাই ডিয়ার ভিউয়ার্স, আচ্ছা, এখন যে কি বানাবে আমাকে আমি আচ্ছা, জানি কয়টি না। কালার আছে? একটি দেখতে পাচ্ছি লাল, আর একটা আছে সবুজ, সবুজ, বেগুনি। এটা কি কালার? বেগুনি কালার স্যার, এটা বেগুনি, গোল্ডেন আর বলতে এটা পারি হচ্ছে আমরা। গোল্ডেন। Okay. হ্যাঁ, চারটি কালার আমাকে ম্যাজিশিয়ান দিল। এরপর দেখি কি হয় আর কি। এটা একটা ছোট্ট চোঙার মতো আর কি, যেটাকে বলে, হ্যাঁ, টিউব। আচ্ছা, যে কোনো একটি কালার আপনি চুজ করে এটার মধ্যে রেখে এটাকে লক করে দেবেন। কোনো অবস্থাতে জানি বাকি তিনটি কালার আমি দেখতে না পাই। ওকে, ফাইন। প্রথম কালারটিও আমি দেখতে চাই না, বাকি তিনটি কালারও আমি দেখতে চাই না। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এবং সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। আমাদের ম্যাজিশিয়ান সে তার দিক থেকে আমাদেরকে কি ম্যাজিক দেখায়। স্যার বাকি তিনটি আপনি লুকিয়ে ফেলুন, আমি হাইড করে ফেলবো, তাই না? বাকি তিনটিও কিন্তু আমি একদম লাইভলি আমি হাইড করলাম এবং আমার পকেটে রেখে দিলাম। ওকে, ফাইন। এটাকে লক করে ফেলবেন। হ্যাঁ, লক করে ফেলেছি। ফেলেছেন, এবার আমাকে এই যে দিলাম। হ্যাঁ, এটার আপনি মধ্যে একটু ভালো করে দেখুন যে এর মধ্যে থেকে মানে বাইরে থেকে আপনার পছন্দের সে রংটি দেখা যায় কিনা। না, এটা তো একদম সিলগালা।
দেখার কোনো সুযোগ নাই, মারজান তুমি কি দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, My এটা dear একদমই viewers, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্টিল ঝটপট বডি, comments কিছু করে দেখার কোনো জানাবেন। সুযোগ নাই। আচ্ছা ওকে ফাইন, আমি দিলাম। আচ্ছা, সুমন্ত সুমন্ত এখন ডাক্তার বাসুদেব, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কি? লাল। লাল। অসাধারণ, এটা কিভাবে সম্ভব স্যার? ও মাই গড, এটার মধ্যে লাল আপনি কিভাবে বুঝলেন? দিস ইজ কল দিস ম্যাজিক। ইজ কল ম্যাজিক স্যার, এটাও এক ধরনের সায়েন্স। এটা এটাও আসলে science। আমি জানি যে ম্যাজিকের মধ্যে একটা ফাঁক থাকে বা একটা গ্যাপ থাকে, যে গ্যাপটা আমরা ধরতে পারি না, কিন্তু আমি তো এর মধ্যে কোনো গ্যাপই দেখতে পাচ্ছি না মারজান। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় এত সুন্দর এবং সহজভাবে আমাদেরকে এক্সপ্লেইন করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি তো আজকে একটি নতুন ইন্সপিরেশন পেলাম। আমাকে শাহিন ভাই এই ম্যাজিকটা দেখাবে এবং আমি আমার রোগীদেরকে মাঝে মধ্যে ম্যাজিক দেখাবো। এটা কাজে লাগে, নিশ্চয়ই। এটা কাজে লাগে। দর্শক, স্বাস্থ্যই সকল সুখের মূল, সুতরাং সুখে থাকতে হলে স্বাস্থ্যের যত্ন তো নিতেই হবে। আর যেহেতু চিকিৎসা এখন এত আধুনিক হয়ে গিয়েছে, তাহলে আর দেরি কেন? প্রিয় দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যা জানিয়ে আমাদের চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা, অথবা আমাদেরকে ফোন করতে পারেন 0140997786 এই নাম্বারে। আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিটিভির সঙ্গেই থাকবেন।